I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. প্রিয় দর্শক, সান রিলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভ্রমণের ভিডিওতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও, এটি মধ্যপ্রদেশ ভ্রমণের উপরে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি একটি অসাধারণ ভ্রমণে, ভোপালের বিখ্যাত ট্রাইবাল মিউজিয়াম। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য মধ্যপ্রদেশ, তার রাজধানী শহর ভোপাল। ভোপাল জংশন রেলওয়ে স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই ট্রাইবাল মিউজিয়াম বা ভোপালের উপজাতীয় জাদুঘর। আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি জাদুঘরের উদ্দেশ্যে। যেতে আমাদের কিছুটা সময় লাগবে, তো যেতে যেতে মিউজিয়াম সম্পর্কে দু চার কথা বলে নিই, তারপরে মিউজিয়াম ঘুরে দেখব আমরা। 7 একর জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘরটি মধ্যপ্রদেশের আদিবাসীদের জীবন, শিল্প, নান্দনিকতা এবং দর্শনের প্রতীক। জাদুঘরটি আদিবাসী সম্প্রদায়ের আভ্যন্তরীণতা, তাদের পৌরাণিক এবং পরিবেশগত চেতনা এবং নান্দনিকতা, ইন্টারেক্টিভ দৃশ্যকল্প মডেল এবং জীবন আকারের ডায়োরামার মাধ্যমে অন্বেষণ করে, যা তাদের বাসস্থান এবং দৈনন্দিন জীবনের গল্প বলে দেয়। জাদুঘরটি গ্যালারি জুড়ে পাতা, কাদামাটি, বাঁশ, কাঠ, লোহা এবং শুকনো ডালপালা ব্যবহার করে। দিনের বিভিন্ন সময় এবং আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা প্রদর্শনের জন্য আলোকসজ্জা ডিজাইন করা হয়েছে। উপকরণ, আলোকসজ্জা, চিত্রকল্প, পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্যবাহী আধুনিকতার মিশ্রণের মাধ্যমে তৈরি এই মিউজিয়াম। এটি এমন একটি স্থান যেখানে শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায় প্রতিটি শিল্পকর্ম, প্রতিটি প্রতীক। এখানে ভিডিও তোলা অনুমতি ছিল না, তাই আমি কিছু স্টিল ফটো একত্রিত করে তৈরি করেছি আপনাদের জন্য একটি স্মৃতিময় সফর। এই জাদুঘর শুধু একটি প্রদর্শনের স্থান নয়, বরং একটি জীবন্ত ইতিহাসের দলিল, যেখানে আদিবাসী সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, ধর্ম ও দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠছে চমৎকার ভঙ্গিতে। এটি উপজাতি জীবনের জীবন্ত দিক, আদিবাসী জ্ঞান ব্যবস্থা এবং নান্দনিকতার জন্য নিবেদিত একটি জাদুঘর। আমরা প্রায় চলে এসেছি জাদুঘরের সামনে। বন্ধুরা, একটি কথা বলে রাখি, আপনারা যদি কখনো মধ্যপ্রদেশ ভ্রমণে আসেন তাহলে অবশ্যই মিস করবেন না এই স্পটটি। এটি না দেখলে মনে হবে অসম্পূর্ণ থেকে গেল মধ্যপ্রদেশ। আমরা পৌঁছে গিয়েছি মিউজিয়ামে, তো এখন মূল ভিডিও শুরু করা যাক। মিউজিয়ামের প্রবেশ পথের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রথমেই শুরু করি এই মিউজিয়ামের প্রতিষ্ঠা এবং ইতিহাস সম্পর্কে কিছু কথা। ভোপালের এই ট্রাইবাল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 2013 সালে মধ্যপ্রদেশ সরকারের উদ্যোগে। আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করেছি। আপনার প্রদর্শনী দেখতে থাকুন, আমি আমার এই বক্তব্য শেষ করে নিয়ে তারপরে ইন ডিটেইল আপনাদের দেখাবো এবং বোঝাবো। যাই হোক, এটি 6 জুন 2013 তারিখে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্বারা উদ্বোধন হয়েছিল। উপজাতীয় জাদুঘরটি ভারতের বিখ্যাত আর্কিটেক্ট, মাড আর্কিটেক্ট রেবতী কামার দ্বারা ডিজাইন করা হয়েছিল। জাদুঘরটি 6টি ভিন্ন ভিন্ন গ্যালারিতে বিভক্ত, যেখানে রাজ্যের 7টি প্রধান আদিবাসী গোষ্ঠী গন্ড, ভিল, কোল, বাইগা, কোরকু, শহরিয়া এবং ভিলালা এর ঐতিহ্যবাহী শিল্প, কারুশিল্প এবং সংস্কৃতি সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়। মধ্যপ্রদেশের এই বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলোর নিজস্ব জীবন দর্শন, স্থাপত্য, ধর্মীয় বিশ্বাস ও শিল্পকলার মধ্যেই নিহিত আছে এক চিরন্তন সংস্কৃতি। এই জাদুঘরটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ আধুনিক নকশা ও ভাবনার সংমিশ্রণে। এক অসাধারণ আর্কিটেক্ট বা স্থাপত্য প্রতিটি স্পর্শে রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন গ্যালারি, যেখানে প্রতিটি গ্যালারি এক একটি গল্প বলে, এক একটি আদিবাসী হৃদয়ের প্রতিধ্বনি শোনায়। 6টি বিভিন্ন গ্যালারির নামগুলো বলছি। 1 নম্বর ট্রাইবাল হ্যাবিট্যাট গ্যালারি, 2 নম্বর কালচারাল ডাইভার্সিটি গ্যালারি, 3 নম্বর লাইফস্টাইল গ্যালারি, 4 নম্বর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড গ্যালারি, 5 নম্বরে চাইল্ডহুড গ্যালারি বা চিনহারি, আর 6 নম্বরে হলো এক্সিবিশন অফ ট্রাইবাল আর্ট অ্যান্ড ক্রাফটস, ওপেন এয়ার ইনস্টলেশন অ্যান্ড আর্ট ওয়ার্কস। এবারে আমি প্রতিটি গ্যালারি আলাদা করে বর্ণনা করে তার প্রদর্শনী দেখাবো আপনাদের। প্রথমেই শুরু করি
1 নম্বর ট্রাইবাল হ্যাবিট্যাট গ্যালারি। এই গ্যালারিতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঘরবাড়ি, বসবাসের ধরন এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি স্থাপত্য প্রদর্শিত হয়েছে, ঠিক যেমনি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে। বাঁশ, কাঠ, খড়, মাটি দিয়ে তৈরি বাস্তবধর্মী ঘরগুলি যেন এক একটি জীবন্ত গ্রাম। কাদা, বাঁশ, গোবর, খড় এবং ঘাস দিয়ে তৈরি গন্ডক, করকু, ভিল এবং সাহারিয়া উপজাতির ঐতিহ্যবাহী ঘরবাড়ির গ্যালারি, যা তাদের ব্যবহৃত কৃষি সরঞ্জাম, মাটির পাত্রের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি চিহ্নিত করে। এই আবাসন কাঠামোগুলো একজনকে বুঝতে সাহায্য করে যে ঐতিহাসিকভাবে এই উপজাতি সম্প্রদায়গুলি প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে তাদের জীবন কিভাবে গড়ে তুলেছে। এই গ্যালারির অন্যতম আকর্ষণ হচ্ছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঘরগুলোর পূর্ণ আকারে তৈরি রেপ্লিকা। প্রাকৃতিক উপাদান যেমন মাটি, বাঁশ, কাঠ, খড় ও দড়ি ব্যবহার করে এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় আমরা একটি আদিবাসী গ্রামে প্রবেশ করেছি। ঘরের দেয়ালে রঙিন আলপনা, মাটির হাড়ি, সিঁড়িবিহীন চালা, ধানের মাড়াইয়ের জায়গা, সবকিছুই যেন জীবনস্পর্শী। কোনো ঘরে আগুন জ্বালানোর স্থান, কোথাও শিশুদের খেলার কোণ, কোথাও আবার পুজোর ঠাকুর ঘর, সব মিলিয়ে এটি এক। 2 নম্বর গ্যালারি কালচারাল ডাইভার্সিটি। এখানে মধ্যপ্রদেশের আদিবাসীদের পোশাক, অলংকার, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও সামাজিক রীতিনীতি তুলে ধরা হয়েছে। প্রতিটি গোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে। আদিবাসী পোশাক ও অলংকারে তাদের প্রকৃতির সাথে সংযোগ প্রতিফলিত হয়। এখানকার প্রদর্শনীতে দেখা যায় কিভাবে তারা লতা পাতা, পাখির পালক, সুতো ও ধাতব জিনিস দিয়ে তৈরি করে নিজেদের সাজায়। মেয়েদের কানের দুল, নাকে নথ, গলায় বহুস্তর মালা, প্রতিটিতে থাকে সামাজিক ও ধর্মীয় চিহ্ন। পুরুষদের পোশাকেও দেখা যায় শিকার ও সংগ্রামের ছাপ। সঙ্গীত শিল্পীদের মূর্তি দিয়ে সজ্জিত বাদ্যযন্ত্রের গাছ এই সম্প্রদায়গুলিকে সঙ্গীতের উৎপত্তি সম্পর্কে গল্প পেয়ে ওঠে। আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক বিষয়বস্তু উন্মোচনের মাধ্যমে জাদুঘরের দৃশ্যপট, পৌরাণিক কাহিনী এবং বাস্তুতন্ত্রের মনোমুগ্ধকর মিশ্রণ উপজাতি সম্প্রদায়ের লালিত রীতিনীতি এবং আধ্যাত্মিক অনুষ্ঠানের তিন নম্বর গ্যালারি লাইফস্টাইল গ্যালারি। এই গ্যালারিতে আদিবাসী সমাজের দৈনন্দিন জীবন, খাদ্যাভ্যাস, কৃষিকাজ, শিকার, গৃহসজ্জা ইত্যাদি চিত্রিত হয়েছে। জীবনযাত্রার সরলতা ও প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক স্পষ্ট বোঝা যায়। আদিবাসী সমাজের উৎসব আর সঙ্গীতে একে অপরের পরিপূরক। তারা নাচ গানকে জীবনচর্চার অঙ্গ করে তুলেছে। ঢোল, বনাম, থালি, করতাল এসব বাদ্যযন্ত্র শুধু সুর নয়, আবেগ ও প্রতিবাদ বহন করে। শিশুদের খেলা যেমন গুলি ডান্ডা, ঘুড়ি, বালির খেলনা এই গ্যালারিতে তা চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। উপজাতীয় সম্প্রদায়ের বিবাহ এবং উৎসবের মতো বিভিন্ন ঐতিহ্য প্রদর্শন করে এখানে। 4 নম্বর গ্যালারি হলো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড গ্যালারি। এই গ্যালারিতে মুখোশ, মূর্তি ও পূজার সামগ্রী বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই বিভাগে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত ঐতিহ্যবাহী আদিবাসী ঘরগুলি রয়েছে, যা মাতৃভূমি, পাহাড়, নদী ইত্যাদি পূজার রীতিনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস প্রদর্শন করে। ছত্তিশগড়ের দীর্ঘা ছত্তিশগড়ের উপজাতীয় শিল্পকলা চিত্রিত করে। আদিবাসী জনগণের ধর্মীয় বিশ্বাস প্রকৃতি নির্ভর। গাছ, পাহাড়, নদী, আগুন সবকিছুই তাদের দেবতা। তাই এই গ্যালারিতে দেখা যায় মুখোশধারী দেবতা, মাটি ও কাঠের তৈরি পূজার সামগ্রী এবং দেবতাদের প্রতীক। অনেক স্থানে দেখা যায় পূর্বপুরুষদের পূজার স্থান, যাকে তারা বলে বুড়া দেবী বা মায়া দেবী নামে। পাঁচ নম্বর গ্যালারি চাইল্ডহুড গ্যালারি বা চিনহারি। এই গ্যালারিটি শিশুদের জন্য, যেখানে রঙিন কাঠের পশু পাখি, ছোট ছোট ঘর, কল্পনার জগৎ ফুটিয়ে তোলা হয়েছে। এটি শুধু শিশুদের জন্য আকর্ষণীয় নয়, বরং বড়দের জন্য এক প্রশান্তির স্থান।
শিশুদের জন্য নির্মিত রঙিন গ্যালারিতে আছে খেলনা, কাঠের প্রাণী, ছোট ছোট ঘর ও ছেলে মানুষের দুনিয়া। এটি শিশুদের মধ্যে সাংস্কৃতিক বীজ বপনের উদ্দেশ্যে তৈরি হয়েছে। ছোট বাচ্চাদের দ্বারা ঐতিহ্যবাহী খেলাগুলো সম্পর্কে জানার সুযোগ করে দেয় এই গ্যালারি। ষষ্ঠ এবং শেষ গ্যালারি হলো এক্সিবিশন অফ ট্রাইবাল আর্ট অ্যান্ড ক্রাফটস, ওপেন ইনস্টলেশন। জাদুঘরের খোলা জায়গায় স্থাপিত ভাস্কর্য, মূর্তি, মাটির শিল্প ও কাঠের কাজ এই গ্যালারির অংশ। এগুলো প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে এক জীবন্ত শিল্প পরিবেশ তৈরি করে। জাদুঘরের বাইরের পরিবেশও সমানভাবে মনোমুগ্ধকর। মাটির ভাস্কর্য, বিশালাকায় মুখোশ, রঙিন কাঠের দরজা সবকিছু মিলে পুরো অঞ্চলটিকে এক জীবন্ত শিল্প দালানে পরিণত করেছে। অনেক স্থানে বিশ্রামের জন্য রাখা হয়েছে ছাউনি ও মাটির ভিত। জাদুঘরের ভেতরে একটি অ্যাম্পি থিয়েটার রয়েছে, যেখানে নাটক, সঙ্গীত পরিবেশনা এবং লোকনৃত্য পরিবেশিত হয়। হস্তশিল্প এবং শিল্পকর্মের জন্য একটি খুচরো বিক্রয় কেন্দ্রও রয়েছে, যার নাম চিনহারি। জাদুঘরটি উপজাতিদের জীবনধারা সম্পর্কে একটি অভ্যন্তরীণ পত্রিকা চৌমাসাও প্রকাশ করতেছে। এবারে কিছু সাধারণ বক্তব্য আছে। দর্শনার্থীরা যখন বাইগা বাড়িগুলোর মধ্য থেকে প্রবেশ করে, গোল্ড দুর্গের ধ্বংসাবশেষ ভ্রমণ করে এবং হিল বাড়িগুলির মধ্য দিয়ে বেরিয়ে আসে, তখন তারা দেখতে পায় যে এই উপজাতিরা কিভাবে প্রতিটি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তাদের জমি এবং তার উৎপাদিত পণ্যের প্রতি শ্রদ্ধাশীল। ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে আধুনিক সমাজগুলি আদিবাসীদের উপর সমসাময়িক অর্থ চাপিয়ে দিলেও প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্ক তাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাদের বনের সাথে ন্যায়সঙ্গত সম্পর্ক বজায় রাখার ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের সামষ্টিক চেতনাকে রূপ দেয়। এর একটি উদাহরণ দেখা যায় বাইগা আবাসস্থলে, যা ঘাস থেকে বাঁশের গ্রিলের উপর কাদা, মাটির দেয়াল এবং অবশেষে ইটে রূপান্তরিত হয়েছে। যাই হোক, সম্প্রদায়টি এখনও প্রকৃতির সম্পদের প্রতি অপরিসীম শ্রদ্ধা পোষণ করে এবং তাদের ক্ষয় এড়িয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। জাদুঘরটি উপজাতীয় আবাসস্থলের স্থানিক নকশার মাধ্যমে উপজাতীয় জীবনযাত্রার নীতিগুলিকে কার্যকরভাবে পুনর্নির্মাণ করে। মজার বিষয় হলো, এই নীতিগুলি আধুনিক বিশ্বে আমরা যাকে টেকসই বলি তার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এই গ্যালারিগুলি গঠনে সক্রিয়ভাবে অবদান রাখা প্রকৃত উপজাতীয় সম্প্রদায়গুলিকে অনেক কৃতিত্ব দেওয়া। যাই হোক, ভিডিও শেষ লগ্নে এসে আমি যদি আমার ব্যক্তিগত অনুভব এবং শিক্ষা প্রকাশ করি, তাহলে বলতে হয় এই জাদুঘরে প্রবেশ করে মনে হয়েছিল যেন আমি সময়ের স্রোত ধরে পিছনে চলে গেছি। প্রতিটি গ্যালারিতে দাঁড়িয়ে অনুভব করেছি কিভাবে প্রকৃতি আর সংস্কৃতি এক হয়ে জীবনের ছন্দ সৃষ্টি করে। এটি শুধু ভ্রমণ নয়, ছিল এক আত্মিক অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা, এই ছিল আমার দেখা ভোপালের ট্রাইবাল মিউজিয়ামের 1 ঘন্টার সফর। ছবি আর বর্ণনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে এমনই আরও অদ্ভুত অদেখা জায়গার ভিডিও নিয়ে চলবো আপনাদের সাথে। আপনাদের আরেকবার অনুরোধ করব, আপনারা মধ্যপ্রদেশ গেলে এই ট্রাইবাল মিউজিয়াম অবশ্যই ভ্রমণ করুন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকুন। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।